দর্শক, গতকাল এই খবর সামনে আসার পর থেকে আমি দেখছি অনেক রিয়াকশান আসছে। বিজেপির অন্দরেও কেউ কেউ প্রশ্ন তুলছেন, বা যারা খবর করে থাকেন বিজেপির বিষয়ে তারাও সব প্রশ্ন তুলছেন যে তাহলে এরপর কে, এবং এটাও বলা হচ্ছে যে এরপরে কি তাহলে রাজীব কুমার, যিনিও টিএমসির রাজ্যসভার এমপি, তিনিও কি তাহলে জয়েন করবেন বিজেপিতে? মানে ওখানে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করে উপনির্বাচনে ফের বিজেপির তরফ থেকেই টিকিট পেয়ে বিজেপির এমপি হিসেবে জয়ী হয়ে বিজেপিতে ঢুকে পড়বেন? মানে উনিও কি তাহলে ভালো তৃণমূল হয়ে যাবেন? সবাই যখন চলে আসছেন, সুস্মিতা দেব চলে এসছেন, সুখেন্দু শেখর রায় চলে এসছেন, প্রকাশজিৎ বড়াইক চলে এসছেন, তাদের তো টিকিটও দেওয়া হয়ে গেছে, ভোট আছে সামনে। আবার কোয়েলও চলে এসছেন, মানে চলে এসছেন বলতে কোয়েল পদত্যাগ করেছেন আর বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন ভূপেন্দ্র যাদব। তো রাস্তা মানে ওটাই, অঙ্কটা সেটাই। আমি কালকে বলেও দিয়েছি যে হ্যাঁ, ওই একই অঙ্কে কোয়েল মল্লিক হাঁটছেন, পদত্যাগ করেছেন, ওই আসনে উপনির্বাচন হবে এবং মাঝখানে কোয়েল মল্লিক বিজেপির ঝান্ডা ধরবেন, আবার ওনাকেই বিজেপি টিকিটটা দেবে, উনি ফের এমপি হবেন রাজ্যসভার এবং বিজেপিতে বসে পড়বেন, বিজেপির চেয়ারে। এটা আমি কালকে বলেছি এবং আরামবাগ টিভি যখন বলে সূত্র পক্ত হলে তবে বলে। আগেরগুলো অনেক আগে বলে দিয়েছিল, কোনো মেন স্ট্রিম মিডিয়া বলেনি কি হতে চলেছে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়দের, সেটাই হয়েছে আলটিমেটলি। তো কোয়েল মল্লিকেরটাও হবে, এটাও নিশ্চিত মোটামুটি আমি ধরতে পারি, যদি বড় কোনো অঘটন না ঘটে। তো যখন এইসব চলছে, যখন একটার পর একটা বিষয় মিলে যাচ্ছে, আবার আমি কালকে এটা বলেছি যে হ্যাঁ এটাও ওই পথেই, তো এখন অনেক মানে প্রশ্ন আর কি তোলা হচ্ছে, অনেকের নাম বলা হচ্ছে। তো তাদের মধ্যে এই রাজীব কুমারের নামটাও দেখছি অনেকে বলছেন যে তাহলে কি রাজীব কুমারও চলে যাবেন বিজেপিতে। দর্শক, আমি একটু বলতে পারি আর কি, যেহেতু আপনারা অনেকেই আমার খবর বিশ্বাস করেন, যেহেতু আমার খবরটা অনেকটা মিলে যায় বিজেপির খবর বিশেষ করে বিশ্বাস করেন, ফলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা এই সব ভাবছেন না, বা যারা ওই সব বলছেন যে তাহলে পরিবর্তন করে কি হলো, সেই তো সব তৃণমূলের লোকেরা বিজেপিতে চলে আসছেন, বা বিজেপির লোকেরা সব নিয়ে নিচ্ছেন, তাহলে কি হলো পরিবর্তন করে, কি লাভ হলো, ভাল লাগছে না, মন ভেঙে যাচ্ছে, এটা অনেকে বলছেন। তো ভাল লাগছে না, মন ভেঙে যাচ্ছে, কেন নেওয়া হচ্ছে তার ব্যাখ্যা তো আমি দিয়েছি। যাদেরকে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে তার ব্যাখ্যা আমি দিয়েছি। আচ্ছা, আমি আর একটা কথা বলি, অনেকে আর একটা বিষয় এখনও বুঝতে পারছেন না, যেটা দেখছি বলছেন যে ঠিক আছে ওনারা এসছেন, ঠিক আছে, ওনাদেরকেই কেন ফের প্রার্থী করা হচ্ছে সঙ্গে সঙ্গে। এটা আমি বোঝাতে পারছি না, হয়তো আমি অনেকবার বলতে চেয়েছি এটা নিয়ে, যে এটা আপনারা কেন এরকম ভাবছেন যে ওনাদেরকে কেন ফের প্রার্থী করা হচ্ছে। আরে প্রার্থী করার তো কোনো সুযোগই থাকতো না যদি না ওনারা পদত্যাগ করতেন। এটা তো ভাবতে হবে আগে। এটা তো আর মনীশ গুপ্ত না যে উনি দল ছেড়েছেন, এখানে এসেছেন, ওনাকে আবার প্রার্থী করে দেওয়া হচ্ছে, এরকম তো নয় বিষয়টা। প্রার্থী ওনাদেরকেই করা হচ্ছে যারা পদত্যাগ করে এসে আসনটা খালি করেছেন। তো আসন খালি না করলে তো কোনো প্রশ্নই ছিল না ওখানে কারো পদত্যাগ করার। আমি দেখছি ওনাকে বলছেন আরও ভালো ভালো লোক ছিলেন বলে, কিছু নামও দেখছি বলছেন যে সেই সব লোকেদেরকে প্রার্থী করা হলো না, এতদিন ধরে তারা পাশে আছেন, বা এরকম ভালো লোক। আরে প্রার্থী করা তো প্রশ্নই থাকতো না যদি না ওনারা পদত্যাগ করতেন। তো পদত্যাগ করছেন, পদ খালি হচ্ছে, তবেই তো ওখানে উপনির্বাচনের বিষয়টা সামনে আসছে, তো সেখানেই নাম ঘোষণা হচ্ছে। তো এটা তো আপনাদেরকে ভাবতে হবে। আমি তো অঙ্কটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে বিজেপির রাজ্যসভাতে সংখ্যা দরকার আছে, সংখ্যা বৃদ্ধি প্রয়োজন আছে। তো সংখ্যা বৃদ্ধি করার জন্য যতটা যা কৌশল সেটা তারা অবলম্বন করছে। তো যদি না যারা আছেন এমপি, যাদের এখন 3.5 বছর থাকা যেত খুব সহজেই, কোনো সমস্যা হতো না, তো তাদেরকে তো নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যে আপনি ছাড়ুন, আসুন, আপনাকেই প্রার্থী করব, আপনি জিতে আসবেন, আমাদের হয়ে যাবেন। আর ডিরেক্টলি আপনারা তো ওখানে বসে সমর্থন করতে পারবেন না, বিলেতে করলে দল বিরোধী আইন প্রয়োগ হয়ে যাবে, এটা নিয়ম আছে, এরকম করা যায় না। দল যদি হুইপ দেয় যে অমকের বিরুদ্ধে ভোট দিতে হবে, সেটাই করতে হবে, নাহলে দল ত্যাগ বিরোধী আইন চলে যাবে। দল বিরোধী আইন যে বিষয়টা আছে সেটা অ্যাপ্লিকেবল হয়ে যায়, ফলে এটা হয় না।
একমাত্র কোনো দলের 2/3 যদি একসঙ্গে চলে আসে তখন কিন্তু এই আইনের মানে হতো না, সমস্যা হতো না, আর ইনাদেরকে পদত্যাগ করতে হতো না, এমনিই ওনারা জয়েন করতে পারতেন বিজেপিতে, যেমন আপ থেকে হয়েছে। আমি এটা নিয়ে অনেকবার ব্যাখ্যা দিয়েছি। আপের যতজন ছিলেন রাজ্যসভাতে তার ওই 2/3 একসঙ্গে চলে গেছিলেন এমপিরা রাঘব চাড্ডার হাত ধরে। ফলে ওখানে কিন্তু এই পদত্যাগ, উপনির্বাচন, ফের প্রার্থী ঘোষণা এটা করতে হয়নি। এখানে যেহেতু মোট 13 জন ছিলেন, তো 13 জন ছিলেন, তো যেহেতু 2/3 একসঙ্গে আসতে চায়নি, তো যে কোনো কারণেই হোক, তো ফলে 1 by 1 আর কি পদত্যাগ হচ্ছে, আর সেখানে তাদেরকে করে বিজেপির টিকিট দিয়ে বিজেপির সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এটা সিম্পল হিসেব, এটা একটু বুঝতে হবে। এটার জন্য বিরাট একেবারে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হতে হবে তা না, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটাও বুঝতে হবে, অনেকে বুঝছেন না যে এরকম হয়ে যাচ্ছে, কি বিল যার জন্য এরকম করতে হবে, কেন এরকম করলো, নীতির বাইরে। আরে পলিটিক্সে তো রাজনীতি আমরা বলি, কিন্তু কিছু নীতি এমন থাকে যেটা খালি চোখে দেখলে মনে হবে খুব অনৈতিক, অমুক তমুক, কিন্তু রাজনীতির মধ্যে মানে একটা আছে না, অনেক কৌশল থাকে, সেগুলোকে অবলম্বন করতে হয় বড় কোনো ভাবনা থেকে। পরের দিকে হয়তো অনেকে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিকই তো, তাহলে ঠিকই তো হয়েছে। তো প্রথম দিকে অনেকে বুঝতে পারছেন না। আর বিশেষ করে আমাদের এখানে সমস্যা, আমি আগেও বলেছি যে আসলে টিএমসি এতটাই অত্যাচার করেছে, টিএমসি কাউকে আমাদের পছন্দ না, ফলে তাদের কাউকে বিজেপিতে নিলে মানে যারা পরিবর্তনটা করেছে এটা গায়ে লাগে, অবশ্যই গায়ে লাগে। কিন্তু এটাকে নিয়ে এখন মাতামাতি করে ফেলার কিছু নেই যে সব শেষ হয়ে গেল, সব স্বপ্ন আমাদের চুরমার হয়ে গেল। এবার আমি বলি কেন এতটা ভাববার কোনো কারণ নেই। বিজেপি এতটা সহজ না। যেহেতু রাজীব কুমার নিয়ে এত প্রশ্ন তুলছেন বলে আমি কথাটা বলছি, বিজেপি এতটা সহজ না যে কেউ চাইলেই তাকে জায়গা করে দেবে। বিজেপি এখনো পর্যন্ত যাদেরকে নিচ্ছে বা নিয়েছে তাদের কিন্তু তাদের বিষয়টা একটু দেখে নিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু এমন বিরাট কিছু অভিযোগ নেই, বিরাট কিছু দাগ নেই, কিছু মন্তব্য ছাড়া, পলিটিক্যাল মন্তব্য ছাড়া, যেটার জন্য একেবারে বিরাট ফাপড়ে পড়ে যাবে বিজেপি। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ বড়াই বা কোয়েল মল্লিক, এদের কিন্তু এরকম কোনো বিরাট কিছু দাগ নেই। দুর্নীতির, বিশেষ করে দুর্নীতি, তারপরে হিংসাত্মক ঘটনা, এইসব চুরি জচ্চুরি, এরকম কিছু নেই। একদিকে এরকম কিছু নেই, তাও হয়তো এড়িয়ে থাকা যেত এখন না নিয়ে, কিন্তু সংখ্যাটা বৃদ্ধিটা জরুরি আছে, যেহেতু বাদল অধিবেশনে বিল আনা হবে, সেই জন্য নিচ্ছে। কিন্তু এই না সবাইকে নিচ্ছে। এবার আমি আসি রাজীবের প্রসঙ্গ, রাজীব কুমারের। যেহেতু আপনারা এনাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, মানে অনেকে কটাক্ষ করে বলছেন তাহলে কি রাজীব কুমারও, কারণ যেহেতু রাজীবের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ বলতে তথ্য লোপাটের অভিযোগ আছে, উনি নিজে চুরি করেছেন সেরকম মানে ওই রকম শুনিনি, তথ্য লোপাট করার অভিযোগটা বিরাট করে আছে। সারদার ব্যাপারে ওই লাল ডায়েরি কী সব না আছে, যাই হোক, অভিযোগের সঙ্গে যুক্ত মানে সমান অপরাধী, এটা আমরা ধরবো। এটাকে নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন তো যে তাহলে কি ওনাকেও নিয়ে নেওয়া হবে? না, আমি এটাও আপনাদেরকে বলতে পারি, সূত্রে খবর, কেউ হয়তো চ্যালেঞ্জ করতে পারেন, আমি সেই জন্যই বলছি সূত্রে খবর, রাজীব কুমারও নাকি ওই একই অঙ্কে হাঁটতে চেয়েছিলেন। রাজীব কুমারও নাকি বিজেপিতে আসতে চেয়েছিলেন, কিন্তু সেখানে ঘোর আপত্তি করা হয়েছে এই বঙ্গ বিজেপির তরফ থেকে। শুভেন্দু অধিকারীরা যারা আছেন এখানে, যারা লিড করছেন, তারা পরিষ্কার আপত্তি করেছেন, রাজীব কুমারকে নেওয়া যাবে না। হয়নি, রাস্তা পরিষ্কার হয়নি, রাজীব কুমারকে নেওয়ার কোনো জায়গা হয়নি, রাজীব কুমার ঢুকতে পারেননি। ফলে যদি ওটাই হতো যে কেউ আসলেই তাকে নিয়ে নেবে, যেহেতু সংখ্যা বৃদ্ধি করতে হবে, না, সংখ্যা বৃদ্ধির প্রয়োজন আছে, তাগিদ আছে, সেটা একটা অবশ্যই আছে, সেটা আমরা কোথাও ফিল করছি, সেই জন্য তাদেরকে এরকম পথে হাঁটতে হচ্ছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু তার মানে এই না এই সুযোগে সবাই মাথা গলিয়ে দেবেন। যদি তাই হতো তাহলে রাজীব কুমারকে সবার আগে পাওয়া যেত। রাজীব কুমার উনিও নাকি আসতে চেয়েছিলেন সব শর্ত মেনে নিয়ে, কিন্তু ওনার জায়গা হচ্ছে না, ওনার জন্য দরজা খুলছে না বিজেপি। ফলে কেন এসব ভাবছেন? সবাইকে নিয়ে নেওয়া হবে? সবাইকে নেওয়ার জায়গায় নেই বিজেপি। যাদের বিরুদ্ধে বিরাট দাগ ইত্যাদি আছে তাদেরকে বিজেপি নেবে না। তারপরে বিল পাস হয়ে গেলে আর কাকে কে গুরুত্ব দেবে বিজেপি? বিলের জন্য কিছু অ্যালাউয়ের ব্যাপারটা এসছে, তারপর কাকে? ফলে এতটা হতাশ কেন হয়ে পড়ছেন যে সব গেল, সব যাওয়ার কি আছে?
একটা সরকার দেখছেন তো কীভাবে আঁটাসাঁটাভাবে চলছে। আর বিলগুলোর গুরুত্ব যারা বুঝছেন না তাদের বোঝা উচিত যে ওই বিলগুলো পাস হলে দেশের স্বার্থটা কীরকম ভালো হবে। আর দুই হচ্ছে বিজেপির, যারা বিজেপির ভক্ত বলে বলছেন বিজেপি শেষ হয়ে যাবে, বিজেপিরও পলিটিক্যাল ফায়দা আছে। একটু ডিপলি চিন্তা করবেন, বুঝতে পারবেন। ওপরে ভাববেন না ও তৃণমূল লোক চলে এলো বিজেপিতে, এটা ওপরে ভাবনা হচ্ছে, একটু ডিপলি ভাবতে হবে। ফলে গেল এরকম ব্যাপারটা কিছু নেই। আর বিজেপির ওই রকম না যে যাকে খুশি নিয়ে না হবে। হ্যাঁ, আমি শুনছি সুযোগ বুঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে, মানে গ্রামাঞ্চলে বা এতে কিছু লোক ওই উপরতলা দেখিয়ে কিছু নিচতলার ওই দুর্নীতিগ্রস্ত চোর ডাকাতদেরকে জয়েন করাচ্ছেন, শুনছি মোটা অঙ্কের বিনিময়ে। এগুলো কিন্তু মার্ক হচ্ছে, এটা ভেবে রাখবেন। টাকা নিয়ে করছেন তো, এখন উপর দিকে ব্যস্ত রয়েছে দল, নিচের দিকে হয়তো ততটা দেখছে না। মার্ক হচ্ছে কিন্তু, এটা টিএমসি না যে টাকার বস্তা একটা শেয়ার দিয়ে চলে আসবেন ওপরে 75% বলে আপনাকে অ্যালাউ করে দেবে, এটা না কিন্তু, যেটা আমি খবর পাচ্ছি। সব চলছে এদের যেমন একটা দলের সংগঠন আছে, এদের আরও অন্য সংগঠনও কাজ করে, মানে একেবারে আইবির মতো। সুতরাং সাবধান হয়ে যান যারা এসব করছেন, ভুল করছেন কিন্তু। আর উপরে যেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু সেখানেও বাজবিচার হচ্ছে, যাকে খুশি নেওয়া হচ্ছে না। আবার বলছি, যাকে খুশি নেওয়ার হলে তাহলে সবার আগে রাজীব কুমারকে লাইনে দেখতে পেতেন, নেয়নি। আবার বলছি, সূত্রে খবর উনি আসতে চেয়েছিলেন, তীব্র আপত্তি করা হয়েছে এবং বঙ্গ বিজেপির তরফ থেকে সব থেকে বেশি আপত্তি করা হয়েছে শুভেন্দু অধিকারীরা। ওনারা নাকি পরিষ্কার বলে দিয়েছেন রাজীব কুমারকে নেওয়া যাবে না, নো এন্ট্রি। তো কেন তো ঘাবড়ে যাচ্ছেন? আমি আর একটা কথা বলে রাখি, আমি নাম বলবো না। যে কজন গেছেন তার মধ্যে, যে কজন গেছেন তো দেখলেন 4 জন চলে যাচ্ছেন। তো আমার কাছে যেটুকু খবর আছে, যারা আছেন এখন আর কি টিএমসিতে রাজ্যসভার এমপি হিসেবে, তাদের মধ্যে আরও একজন যেতে পারেন। আমি এখনই নাম বলবো না, যেহেতু আমরা ওয়েট করতে চাই না। আরও একজন রাস্তায় আছেন, তাকে হয়তো নেওয়া হতেও পারে। তার বিষয়ে বিজেপির তরফ থেকে খুব আপত্তির কিছু নেই, কারণ তার বিষয়ে সেরকম আপত্তিজনক কিছু নেইও। রাজ্যসভার এমপি টিএমসির, তার ক্ষেত্রেও দরজা খোলা হতে পারে। মানে মধ্যে কথা হচ্ছে এই রকম, সংখ্যার প্রয়োজন আছে, কিন্তু আমাদের টনটনে জ্ঞানও আছে, কাকে নেব কাকে নেব না, কাকে নেওয়া যাবে না, আমরা এইভাবে চলি। এটা পরিষ্কার। সমীপ ভট্টাচার্য উনিও তো পরিষ্কার বলে দিচ্ছেন, যাকে তাকে এরকম এন্ট্রি নেই। কিছু ব্যতিক্রমী ঘটনা আছে, আর কিছু দেখার ব্যাপার আছে, আর কিছু স্বার্থের ব্যাপার আছে, ন্যাশনাল ইন্টারেস্ট বা দলের স্বার্থ ব্যাপার আছে। সুতরাং এতটা সহজ না। ফলে এইসব নিয়ে এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরুন। বরং টিএমসির দিকটা একটু দেখতে পারেন। কালীঘাট টিএমসি প্রতিদিন একটা করে ঝটকা আসছে, আর একের পর এক উইকেট পড়ছে। আর কালীঘাটে বসে যখন খুব ধাক্কা পেয়ে যাচ্ছেন, তখনই ফেসবুক লাইভ করতে পড়ছেন, বসে ওই যেমন সব বলার সেই সব বলছেন। আরও একবার বসতে হবে, কারণ আবারও বলছি, আরও এক এমপি যেতে পারেন এমনটাই খবর আছে। তবে রাজীব কুমারের জন্য কিন্তু নো এন্ট্রি এখনও পর্যন্ত, আমার কাছে যতটুকু খবর আছে। এবার দেখা যাক কী হয়। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।